ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল সেদিন। আকাশ একেবারে কালো করে এসেছিল। আমি আর কিশোরী দুই বন্ধু মিলে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলাম। খেলা শেষ হতে আকাশের দিকে চাইলাম, আর গুরু গুরু করে মেঘের গর্জন শুনে ঠিক করলাম সোজা ঠাকুর মশাইয়ের বাড়ি যাব। পাসিং শো কিনে ওনার বাড়ির দরজার বাইরে টোকা মারলাম। দরজা খুলে বেরিয়ে এলেন স্বয়ং ঠাকুর মশাই। তারপর আমাদের দেখে মৃদু হেসে বললেন, তোমাদের এই সময় আগমন বড়ই আশ্চর্য করল। কিছু না জানিয়ে চলে এলে যে বড়। সে আর ইচ্ছে করে আসিনি ঠাকুর মশাই, আমরা এসেছি বৃষ্টির তাপর থেকে মাথা বাঁচাতে। আপনার গল্প শুনতেও বটে। ঠিক আছে, ভিতরে এসো, বসো, আমি চা বসাতে বলছি। উনি ভিতরে চলে গেলেন। বিছানার উপর দেখলাম একটা বিরাট তন্ত্রের পুঁথি। পুঁথির নাম কামাখ্যা তন্ত্রম। বইটার দিকে একনিষ্ঠভাবে তাকিয়ে আছি। আমার এমন অনুরাগ দেখে উনি রসিকতা করে বললেন, খুব মনোযোগ দিয়ে দেখছো দেখছি। ওই বইয়ের কিছুই কিন্তু তোমার বোধগম্য হবে না বিভূতি। তান্ত্রিক দীক্ষা ব্যতীত ওই পুঁথি হৃদয়ঙ্গম করা চারটিখানি কথা নয়। কিশোরী কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, কি আছে এই বইতে? হ্যাঁ ঠাকুর মশাই? কামরূপ কামাখ্যার কিছু গুচ্ছ প্রণালী, যার মাধ্যমে অসাধ্য সাধন করা যায়। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, কামরূপ কামাখ্যা? হ্যাঁ, আমার বহুবার ওই পথে যাওয়া হয়েছে। কামাখ্যার কথা যখন তুললেনি, তখন ওই সংক্রান্ত একটা জমাটি গল্প বলুন দেখি। এই বিভূতি, সিগারেটটা দাও হে ঠাকুর মশাইকে। সিগারেটটা ধরিয়ে একটা লম্বা টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছাড়লেন ঠাকুর মশাই। সেদিকে তাকিয়ে ঠাকুর মশাইয়ের চোখ দুটো যেন বহু যুগ আগের এক স্মৃতির পথে হারিয়ে গেল। শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, গল্প? আমার জীবনে কামাখ্যার পথে পথে যা ঘটেছিল তাকে গল্প বললে বড় ভুল করবে। সে ছিল এক আশ্চর্য অভিজ্ঞতা, এক সাধনা, যার পরতে পরতে কেবল রহস্য আর অলৌকিক কাণ্ড। ঠিক আছে, যখন ধরেছ তখন বলি, তবে আজকের কথা নয়, সে আজ থেকে বহু বহু বছর আগের কথা। তোমাদের হয়তো মনে আছে, কাশীর সেই রামরূপ সান্যালের সাথে দেখা করার পর আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু মন তখন আর সংসারে টেকে না। এক অস্থিরতা, এক অদম্য আকাঙ্ক্ষা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াতো গুচ্ছ বিদ্যার সন্ধানে। তাই বেশি দিন থাকা হলো না। গৃহত্যাগ করে চলে গেলাম গুয়াহাটিতে। উদ্দেশ্য ছিল একটাই, কামরূপ কামাখ্যা। ওই মহাপীঠের দিকেই ছিল আমার সমস্ত মনোযোগ। গুয়াহাটিতে পৌঁছে উঠলাম এক প্রাচীন মন্দিরের চত্বরে। সেখানেই আলাপ হলো এক নিষ্ঠাবান পূজারী ব্রাহ্মণের সঙ্গে। মানুষটি ছিলেন সজ্জন, স্বল্পভাষী, কিন্তু কথাবার্তায় বুঝলাম তন্ত্র মন্ত্রের অনেক গুচ্ছ রহস্য তাঁর নখদর্পণে। কথায় কথায় আমি কামাখ্যার কথা তুলতেই তিনি আমাকে অবাক করে দিয়ে এক অন্য জায়গার নাম করলেন। অন্য জায়গা? কোথায় ঠাকুর মশাই? পূজারী ব্রাহ্মণ বললেন, তান্ত্রিক বা গুচ্ছ বিদ্যার আসল রহস্য জানতে চাইলে কেবল কামাখ্যাতেই থেমে থেকো না বাছা, একবার মায়ং থেকে ঘুরে এসো। শুনে আমি বড়ই কৌতূহলী হয়ে উঠলাম। এর আগে কখনো ওই নাম শুনিনি। ব্রাহ্মণ তখন হেসে বললেন, শোনোনি? আশ্চর্যের কথা, মায়ঙের নাম জানে না, অথচ কামরূপ কামাখ্যা থেকে সাধনা করে এসেছে। শোনো,
কামরূপের পরে আসল জাদু আর মন্ত্রের স্থান হলো ওই মায়ং। জাদুনগরী, কি আশ্চর্য! মায়াংয়ের কথা কি আমাদের ইতিহাসে কোথাও আছে? আছে বই কি, ইতিহাসে না থাকলেও তন্ত্র জগতে মায়াং এক প্রাচীন জাদু নগরী। কথিত আছে মহাভারতের সময়ও এর উল্লেখ মেলে। মাটির ধূলিকণায় লুকিয়ে আছে মন্ত্রের শক্তি। ব্রাহ্মণ জানালেন মায়াং 3 ভাগে বিভক্ত: বুড়ি মায়ং, পশ্চিম মায়ং ও শুধু মায়ং। প্রত্যেকেরই আলাদা রহস্য ও সাধন ক্ষেত্র আছে। তার কথায় আমার উৎসাহ আরো বেড়ে গেল। কামাখ্যা তখন গৌণ হয়ে পড়ে সিদ্ধান্ত নিলাম আগে আমি মায়াং যাব। পরদিনই গুয়াহাটি ছেড়ে রওনা দিলাম। জঙ্গল আর পাহাড়ি পথ পেরিয়ে দিনের পর দিন হেঁটেছি। পূজারীর দিক নির্দেশ আর কৌতূহলই ছিল আমার একমাত্র ভরসা। কামরূপের সেই নির্জন অরণ্যে প্রকৃতি তখন আদিম রূপে নীরব এবং ভয়াল। অবশেষে অনেক দিনের চেষ্টার পর পৌঁছলাম সেই রহস্যময় মায়ং গ্রামে। তখন দুপুর গড়িয়ে বিকেল। বাইরে থেকে যতখানি জাদু আর বিদ্যার মহিমা শুনে গিয়েছিলাম, ততখানি নিস্তব্ধতা দেখে খানিকটা অবাকই হলাম। একটা পুরনো ভাঙা চোরা চালা ঘরে এক বৃদ্ধার কাছ থেকে সামান্য জল আর আশ্রয়ের খোঁজ করলাম। তখনই শুনলাম সেই বীভৎস কথা। কি কথা ঠাকুরমশাই? মায়াঙে গিয়ে কি শুনলেন? শুনে আমার শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল কিশোরী। বৃদ্ধাটি ভয়ে কাঁপতে কাঁপতে যা বললেন, তার মূল কথা গ্রামে নাকি একের পর এক ছেলে বলি দেওয়া হচ্ছে। গত 1 মাসের মধ্যে নাকি 3টে শিশু নিখোঁজ হয়েছে। লোকে বলছে কোনো তান্ত্রিক নাকি এই কাণ্ড ঘটাচ্ছে, সিদ্ধি লাভের জন্য নরবলি দিচ্ছে। নরবলি? ওরে! তারপর মানে গ্রামের লোক কি জানতে পেরেছিল যে এই কাণ্ড কে ঘটাচ্ছে? না, জানতে পারলে তো ভালোই হতো, কিন্তু গ্রামের সবাই তখন চরম আতঙ্কে ভুগছে। কারোর মুখেই হাসি নেই, সবার চোখে কেবল ভয় আর সন্দেহ। আর ঠিক তখনই শুরু হলো আমার আসল সমস্যাটি। দেখো, আমি বাইরে থেকে আগত এক অপরিচিত লোক। হাতে একটা জীর্ণ পুঁথি আর চেহারায় সাধক সাধকের ভাব। তন্ত্রবিদ্যার সন্ধানে মায়ঙে এসেছি। আর ঠিক সেই সময় এই গ্রামে এই নরবলির ঘটনা। ব্যাপারটা কেমন দাঁড়ালো বলো তো? ও, তার মানে গ্রামের মানুষ আপনাকেই? ঠিক ধরেছ। বৃদ্ধাটি আমাকে আশ্রয় দিতে গিয়েও বারবার পিছিয়ে যাচ্ছিলেন। ওনার চোখ মুখের ভাব স্পষ্ট বলছিল তিনি আমাকে সন্দেহ করছেন। গ্রামের রাস্তায় হাঁটতেই দেখলাম প্রতিটি বাড়ির দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। লোকেরা আর চোখে দেখছে, ফিসফিস করে কি সব বলছে। আমার উপস্থিতি যেন তাদের কাছে সাক্ষাৎ বিপদ। আর থাকতে না পেরে একদিন এক গ্রামের লোককে বললাম, দেখো, আমি তোমাদের গ্রামের বাইরের একজন লোক। গুচ্ছবিদ্যা ও সাধনার টানে এখানে এসেছি, কিন্তু গ্রামে কি রটনা চলছে? গ্রামবাসীটি ছিল বয়স্ক এবং শুকনো চেহারার। সে ভয়ে ভয়ে এক ধাপ পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা তো কিছু জানি না। আপনি কে? কোথা থেকে এসেছেন? কেন এসেছেন? আমরা এসবের কি বুঝি ঠাকুর? আপনি এখন এখান থেকে পাত্তাড়ি কুটিয়া ফিরে যান। কিন্তু স্পষ্ট করে বলতে আপত্তি কিসের?
আমাকে দেখে তোমাদের কিসের এত ভয়? তোমরা যে সন্দেহ করছো তা ভিত্তিহীন। একজন বৃদ্ধা এবার সাহস করে এগিয়ে এলেন। ওনার চোখে ভয়, কিন্তু কণ্ঠে এক প্রকার মিনতি। আর বলবেন না ঠাকুর, গত অমাবস্যার পর থেকেই আমাদের গ্রামের শান্তি চলে গেছে। গ্রামের ছেলেরা সব নিখোঁজ হয়ে যাচ্ছে, সবার সন্দেহ, সবাই বলা বলি করছে বাইরের কোনো তান্ত্রিক এসে নরবলি দিচ্ছে। আপনারা যারা সাধনা করতে আসেন তাদের দিকেই এখন সবার নজর বাবা। গ্রামে এখন দিনরাত সবাই মিলে পাহারা দিচ্ছে। বৃদ্ধার কথা শুনে আমি সত্যি বিব্রত হয়ে পড়লাম। তন্ত্রের রহস্য খুঁজতে এসে নিজেই যে সন্দেহের কেন্দ্রে পড়ে যাব তা ভাবিনি। আমার দিকে একদল জোয়ান লোক কড়া চোখে তাকিয়েছিল, যারা হয়তো পাহারাদার। শোনো তোমরা সবাই, আমি কোনো অশুভ কাজে এখানে আসিনি। আমি যদি সেই নরবলির কারণ হতাম তবে এভাবে দিনের আলোয় তোমাদের গ্রামে ঢুকতাম না। কিন্তু আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। দেখি মায়ঙের এই রহস্যময় রটনার পিছনে আসল সত্যিটা কি। আপনার অবস্থা তো বেশ সঙ্গীন হলো তাহলে। এক সাধক হয়েও গ্রামবাসীদের সন্দেহ থেকে কিভাবে বাঁচলেন? সে এক দীর্ঘ লড়াই কিশোরী। সন্দেহ, ভয় আর অবিশ্বাস দূর করা এক কঠিন পরীক্ষা। মায়ং আমাকে প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছিল এই পথ কেবল মন্ত্রের পথ নয়, এই পথ বিশ্বাসের, সাহসের এবং চরম বিপদের। আমি তো এসেছি গুহ্যবিদ্যার সন্ধানে। কোনো অশুভ কাজকে প্রশ্রয় দেওয়া আমার ধর্ম নয়। আমি বুঝতে পেরেছিলাম যতক্ষণ না এই নরবলির রহস্য উদ্ঘাটন হচ্ছে ততক্ষণ আমার সাধনা শুরু করাই অসম্ভব। তাই আমি থাকতে শুরু করলাম গ্রামের প্রান্তে, সকলের থেকে দূরে একটা ভাঙা শিব মন্দিরে। আমি গ্রামের সাধারণ মানুষজনের সাথে মিশতে শুরু করলাম। তাদের ভয়, তাদের কথা মনোযোগ দিয়ে শুনলাম। এই অঞ্চলে এমন রটনা আগেও হয়েছে কিনা সেসবের খোঁজ নিলাম। শেষে একদিন গভীর রাতে এক পাহারাদার বৃদ্ধের কাছ থেকে আসল তথ্যটা জানতে পারলাম। লোকটা ছিল তান্ত্রিক বিদ্যার প্রতি শ্রদ্ধাশীল, তাই আমাকে কিছুটা ভরসা করেছিল। বাবা ঠাকুর, আপনি একজন সাধক মানুষ। আপনাকে বলি, এই কথা যেন কেউ জানতে না পারে। আমাদের গ্রামের লোক বলা বলি করতেছে ওই তান্ত্রিক নাকি বুড়ি মায়ঙের মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে চেয়েছে। আর সেই আসন পূর্ণ করতে গেলেই প্রয়োজন সেই নরবলি। পঞ্চমুণ্ডির আসন, সে তো ভয়ঙ্কর সাধনা। পঞ্চমুণ্ডির আসন তান্ত্রিক সিদ্ধির চরম স্তর, আর সেই সাধনা পূর্ণ করার জন্যই সে গ্রামের শিশুদের বলি দিচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই, কিন্তু ভয়ানক খবরটি শুধু এটাই নয়, সেই তান্ত্রিকের বাড়ি তার কার্যসিদ্ধির জন্য আরো দুটো বলির প্রয়োজন। আর সেই দুটি বলি কি? তাই তো আসল বিপদ ঠাকুর। সেই তান্ত্রিক নাকি বিশেষ মন্ত্র বলে জানতে পেরেছে তার সাধন কার্য যখন সফল হবে তখন সে একই মায়ের যমজ সন্তানের বলি দিতে পারবে। তার খোঁজ শুরু করা হয়েছে। গ্রামে যে সমস্ত মায়ের যমজ সন্তান আছে তারা এখন রাতের পর রাত জেগি পাহারা দিচ্ছে। এই কথা শুনে আমার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। দরদর করে ঘামতে লাগলাম। আমি আমি ফ্যাল ফ্যাল করে সেই পাহারাদারের দিকে তাকিয়ে রইলাম। অস্ফুটে বললাম, যমজ সন্তানের বলি? এ তো কেবল নরবলি নয়, এ যে একেবারে পরিকল্পিত বিভৎসতা। আমি চুপ করে রইলাম। কিন্তু সেই দিন আমি বুঝেছিলাম
তন্ত্রের জগতে কেবল পুঁথি আর মন্ত্রের সাধনা করলেই চলে না, সময় সময় অশুভ শক্তিকে রুখতে হয়। আমার হাতে তখন শুধু সেই গ্রাম নয়, বরং এক সদ্য আসা যমজ সন্তানের জীবন রক্ষার ভার। যাত্রা শুরু হলো এক ভয়ঙ্কর সত্যের সন্ধানে। অবিশ্বাস্য ঠাকুর মশাই, যমজ সন্তানের বলি! আপনি সত্যি খুব বিপদে পড়েছিলেন বটে। তারপরে আপনি কি সেই রাতেই এই বুড়ি মাংয়ের দিকে যাত্রা করলেন? না, অত সহজে যাত্রা করা সম্ভব ছিল না। প্রথমত, গ্রামের লোকেরা আমাকে তখনও সন্দেহের চোখে দেখছে। দ্বিতীয়ত, বুড়ি মায়ঙের রাস্তা যেমন দুর্গম তেমনি রহস্যময়। তবে আমি যখন বুড়ি মায়ঙের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই আরও কিছু অশুভ লক্ষণ দেখতে পেলাম গ্রামে। অশুভ লক্ষণ? হ্যাঁ বিভূতি, প্রথমে ব্যাপারটা স্বাভাবিক মনে হয়েছিল। গ্রামের মানুষেরা বলা বলি করছিল যে তাদের হাঁস মুরগি চুরি হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে কে বা কারা এসে খামার উজাড় করে দিচ্ছে। কেউ ভেবেছিল শিয়াল কুকুর, কেউ বলেছিল চোর ডাকাত, কিন্তু আমি বুঝলাম ব্যাপারটা নিছক পশু চুরি নয়। কেন ঠাকুর মশাই? হাঁস মুরগি চুরি হওয়া তো অস্বাভাবিক ব্যাপার। সাধারণত স্বাভাবিক, কিন্তু এই মায়ঙে নয়। এর পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। গ্রামের বাতাস পর্যন্ত যেন বিষাক্ত হয়ে উঠেছে। এ কোনো সাধারণ আবহাওয়া পরিবর্তন নয়। ভোরের আলোতে বেরিয়ে আমি অনুভব করলাম হাওয়ায় কেমন যেন একটা তীব্র দম বন্ধ করা কটু গন্ধ। মনে হলো যেন বহু দিনের পুরনো পচা মাংসের দুর্গন্ধ মেশানো আছে সেই বাতাসে। যেন বাতাস ভারী, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গ্রামের লোকেরা তখন সবে ঘুম থেকে উঠেছে, তাদের মধ্যেও অস্বস্তি। একজন পাহারাদার আমার কাছে এসে বলল, কি জানি ঠাকুর মশাই, আজ ভোর থেকে কেমন একটা বিশ্রী গন্ধ আসছে, নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে। সবাই বলা বলি করছে এই বুঝি গ্রামের ওপরে অভিশাপ নেমেছে। আমি গভীর মনোযোগ দিয়ে সেই বিষাক্ত বাতাস অনুভব করলাম। তারপর সেই পাহারাদারকে বললাম, তোমরা শুধু গন্ধ পাচ্ছ, আর আমি এর কারণ অনুধাবন করতে পারছি। তোমাদের গ্রামে কোনো অভিশাপ নামেনি, বরং এক অশুভ শক্তিকে জাগিয়ে তোলা হচ্ছে। হাঁস মুরগি চুরিও সেই কারণেই হচ্ছে। কি বলছেন ঠাকুর? অশুভ শক্তি? ওই তান্ত্রিক? ঠিক তাই। শোনো, ওই তান্ত্রিক বুড়ি মায়ঙের মহাশ্মশানে যে পঞ্চমুণ্ডির আসন তৈরি করেছে, সেই আসন সহজে হয় না। পঞ্চমুণ্ডির জন্য সে নির্দিষ্ট গর্ত খুঁড়ছে, আর সেই গর্ত খনন করার ফলে মায়ঙের মাটির গভীরে যুগে যুগে সঞ্চিত যে অশুভ শক্তি সুপ্ত ছিল তা জেগে উঠছে। এই দুর্গন্ধ হলো সেই জেগে ওঠা অপশক্তিরই বহিঃপ্রকাশ। তার মানে ওই গর্ত খুঁড়েই এত কাণ্ড, আর হাঁস মুরগি চুরি? হ্যাঁ, তান্ত্রিক মন্ত্র বলে আসন তৈরির পর তাকে সতেজ রাখতে এবং নিজের শক্তি বৃদ্ধি করতে নানা প্রকার নৈবেদ্যর প্রয়োজন হয়। মানুষের দৃষ্টি এড়াতে সে প্রথমে গ্রামের এই ছোট ছোট প্রাণীগুলোকেই বলি হিসেবে ব্যবহার করছে। এই ছোট বলিগুলো আসলে বড় বলির, অর্থাৎ যমজ সন্তানের বলির আগে শক্তি সঞ্চয়ের প্রাথমিক ধাপ। সর্বনাশ! তাহলে তো যমজ সন্তান দুটিও আর বেশি দিন নিরাপদ নয় ঠাকুর। আপনি কিছু একটা করুন ঠাকুর। আর দেরি করা উচিত হবে না। এই অপশক্তিকে বাড়তে দেওয়া যায় না। আমি আজই গভীর রাতে বুড়ি মায়ঙের দিকে যাব। তোমরা এক কাজ করবে, এই কথা যেন কেউ জানতে না পারে। গ্রামের সমস্ত যমজ শিশুকে আজ রাত থেকেই লুকিয়ে রাখো, যাতে সেই তান্ত্রিক তাদের কোনো খোঁজ না পায়।
আমার কথা শুনে ওই পাহারাদার চলে গেল গ্রামে সংবাদটা দিতে। এরপর আমি যখন যাত্রার জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় শুনলাম বাইরে মৃদু কান্নার শব্দ। আমার আশ্রয়ের শিব মন্দির থেকে কিছুটা দূরেই একদল লোক জড়ো হয়েছে। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে নতুন সন্দেহের উদ্রেক হলো। কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম গ্রামেরই এক যুবতী মেয়েকে ধরাধরি করে তার মা নিয়ে এসেছে। মেয়েটির নাম ছিল বাসন্তী। তার আচরণ একেবারে অস্বাভাবিক। সে মাঝে মাঝে কাঁপছে, দাঁত কিরমির করছে, আর কখনো শূন্যের দিকে তাকিয়ে হাসছে। তার মা হাউ মাউ করে কাঁদছে। ঠাকুরমশাই, 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 আমার বাসন্তীর কি হলো? ও ও তো এমন ছিল না, ও তো এমন ছিল না। দেখুন না, দেখুন না ও কেমন করছে। ওকে দেখুন, দেখুন ঠাকুরমশাই, ওকে দেখুন। আমি বাসন্তীর দিকে তাকালাম। তার চেহারা তখন ফ্যাকাশে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। আমার অভিজ্ঞতা বলছিল এ কেবল অসুস্থতা নয়, তান্ত্রিকের কোনো অশুভ নজর লেগেছে ওর উপর। আমি ভালো করে তাকে পরীক্ষা করলাম, আর তখনই দেখলাম এক ভয়ঙ্কর জিনিস। আমি বাসন্তীর কাঁধের কাপড় সরিয়ে দিতে বলেছিলাম তার মাকে। তার মা ওই অংশটা অনাবৃত করতেই দেখলাম তার কাঁধের ঠিক উপরে দুটি কালচে দাগ, যেন কেউ সজোরে সেখানে দাঁত বসিয়ে দিয়েছে। দেখে মনে হলো কোনো মানুষ নয়, বরং হিংস্র কোনো পশুর কামড়। কিন্তু দাগ দেখে বোঝা যাচ্ছিল এই চিহ্ন স্বাভাবিক নয়। এ হলো এক ধরনের তান্ত্রিক আঘাতের ফল। আমি আর দেরি না করে ঝুলি থেকে কিছু বিশেষ শিকড় আর ভস্য বের করলাম। বাসন্তীকে বসিয়ে শুরু করলাম ঝাড়ফুঁক। মন্ত্রপাঠ করতে করতে সেই ভস্য তার মাথায় আর শরীরে লেপে দিলাম। মিনিট 10 পরেই বাসন্তীর শরীরে এক ঝাঁকুনি এলো, আর সে জ্ঞান হারালো। জ্ঞান ফিরলে তার আচরণ কিছুটা শান্ত হলো। বাসন্তী, কি হয়েছিল তোমার? কোথায় আঘাত পেলে? আমি আজকে বিকেলের দিকে সন্ধ্যায় নদীর ধারে জল তুলে আনতে গেছিলাম ঠাকুর। তখন ফেরার পথে একটা লোকের সাথে ধাক্কা খাই। কেমন লোক? চিনি না ঠাকুর। লোকটার চোখ দুটো কেমন যেন লাল ছিল। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখতে পাইনি। সে আমার সাথে কথা বলেনি, শুধু ধাক্কা লাগার পর লোকটা এক মুঠো ধুলো তুলে আমার গায়ে ছিটিয়ে দেয়। তারপরে আমার শরীর কেমন যেন হয়ে যায়। মনে হয় কেউ যেন আমাকে অনুসরণ করছে, আর কানে সব ফিস ফিসানি শুনতে পাচ্ছিলাম। আমি চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করলাম। কাঁধে সেই দাঁতের দাগ, আর গায়ে ধুলো ছিটানো। এর চেয়ে স্পষ্ট ইঙ্গিত আর কিচ্ছু হতে পারে না। আর কোনো চিন্তা নেই মা, তোমার ওপর এক তান্ত্রিকের নজর পড়েছিল। সে তোমাকে বশ করার চেষ্টা করেছিল। হয়তো কোনো মন্দ কাজে তোমাকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমার ঝাড়ফুঁকে সেই নজর কেটে গেছে। আর কাঁধের ওই দাগ, সেটা হলো সেই নজর লাগানোর চিহ্ন। তার মানে ওই তান্ত্রিকের নজর এখন গ্রামের মেয়েদের উপর পড়েছে? কিন্তু কেন ঠাকুরমশাই? নজর লেগেছিল কিশোরী। নরবলির আগে অনেক তান্ত্রিকই এমন করে থাকে। গ্রামের মানুষ যাতে ভীত হয়ে ওঠে, অথবা হয়তো সে দেখতে চেয়েছিল তার শক্তি গ্রামের মানুষের উপর কেমন প্রভাব ফেলছে।
কিন্তু এখন আমি নিশ্চিত সেই তান্ত্রিক বেশি দূরে নেই। সে নদীর ধারেই ঘোরাফেরা করছে। ওই দিন হয়তো সে তার শেষ বলির প্রস্তুতি নেবে। বুড়ি মায়ঙের দিকে যাত্রা আর এক মুহূর্ত দেরি করা যাবে না। বহু কষ্টে পৌঁছে দেখি রাত প্রায় শেষ। দূরে আবছা অন্ধকারে একটা জীর্ণ মন্দির, বুড়ি মায়ঙের শ্মশান আস্তানা, চারপাশে গভীর নিস্তব্ধতা। কাছে যেতেই ভিতর থেকে ভেসে এলো এক তান্ত্রিকের বিকট মন্ত্রোচ্চারণ আর দুই শিশুর করুণ কান্না। বুঝলাম যমজ সন্তানদের নরবলি শুরু হতে চলেছে। আমি দরজার দিকে দৌড়তেই অদৃশ্য শক্তির ধাক্কায় ছিটকে পড়লাম। তান্ত্রিক শক্তি চক্র তৈরি করছে। ঠিক তখনই এক গম্ভীর অশরীরী কণ্ঠ ভেসে এলো। সাধক, সাধক, তুই কেন এই মন্দিরে প্রবেশ করতে চাও? এই চক্র ভেদ করতে হলে তোমাকে এক প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে তোমার রক্তে এই শ্মশান রঞ্জিত হবে। বলো তোমার প্রশ্ন। সাধনার পথে মৃত্যু এলে আমি তাকে বরণ করে নেব, কিন্তু নিরীহ শিশুদের বলি হতে দেব না। কোথায় জন্ম তার, যে নিজের গর্ভেই মরে? সে নিজে তৈরি করে তার নিজের কবর? কোথায় তার জন্ম, কোথায় বা তার শেষ? শক্তির মূল, যার না আছে বিশেষ কোন রূপরেশ। আমি এক মুহূর্তও নষ্ট করলাম না। তান্ত্রিক বিদ্যা জানা ছিল বলেই বুঝতে পারলাম এটা সাধারণ কোনো বাধা নয়, এটা প্রকৃতির এক গভীর রহস্যের ইঙ্গিত। তৎক্ষণাৎ উত্তর দিলাম, শক্তির মূল সে যে নিজে তৈরি করে নিজের শেষ। এর জন্ম আর শেষ একই স্থানে। সে হলো সব। জীবনকালে সে কর্ম করে, মৃত্যুর পর সে নিজেই আবার নিজের কবর। জাগতিক শক্তি। আমার উত্তর শেষ হতেই এক বিকট শব্দে মন্দিরের সেই অদৃশ্য শক্তি চক্র ভেঙে গেল। আমি আর দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম মন্দিরের ভিতরে। তারপর মন্দিরের ভিতরের পরিবেশ ছিল আরো ভয়ঙ্কর। তীব্র মন্ত্রের শব্দ আর ধোঁয়ার মধ্যে জ্বলছিল পঞ্চমুণ্ডির আসনের সামনে পঞ্চপ্রদীপ, আর তার মাঝখানে আসন তৈরির উপকরণের পাশে দেখলাম একই মুখাবয়বের দুটি ছেলে। তাদের হাত পা পিছমড়া করে বাঁধা, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর তাদের সামনে বসে আছে সেই তান্ত্রিক। বিকট হাসি হেসে তান্ত্রিক আমার দিকে তাকালো। এত দূরে এসেছো সাধক, কিন্তু বড় দেরি করে ফেললে যে। আর মাত্র দুটো বলি বাকি, তারপরেই আমি পঞ্চমুণ্ডের চরম শক্তি লাভ করব। আমার কাজে বাধা দিও না,
নয়তো তোমার কঙ্কাল ওই আসনে পঞ্চম মুন্ড হিসেবে ব্যবহৃত হবে। পঞ্চমুণ্ডির সাধনা তোমার মতো নরবলি দাতার জন্য নয়, ভ্রষ্ট সাধক। আজ তোমার সাধনা নয়, তোমার অপশক্তির বিনাশ হবে। নির্বোধ সাধক, তুমি জানো না তুমি কার সাধনায় বাধা দিতে এসেছ। এই মায়ঙের মহা শ্মশান এখন আমার বশে। আমি এখন পঞ্চমুণ্ডির প্রথম ধাপ অতিক্রম করেছি। তোমার মতো সামান্য সাধক আমার কাছে তৃণসম। তান্ত্রিক এই কথা বলেই তার আসন থেকে উঠে এক মুঠো ভস্য শূন্যে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে মন্দিরের ভিতরে সৃষ্টি হলো এক ঘূর্ণি। সেই ধোঁয়ার মধ্যে থেকে যেন অসংখ্য অশরীরী আত্মা ফিসফিস করে আমার দিকে ছুটে এলো। মন্দিরের বাতাস মুহূর্তে ঠান্ডা আর ভারী হয়ে উঠল। আমি এক মুহূর্তও নষ্ট করিনি বিভূতি। বুঝলাম এ কেবল ভস্য নয়, এ হলো তার মন্ত্র শক্তির প্রকাশ। আমি ততক্ষণে মন্ত্র উদ্ধার করে মনে মনে জপ করতে শুরু করে দিয়েছি। আমার শরীর তখন ক্রোধে অস্থির, কিন্তু মন শান্ত। মন্ত্রের তেজে আমার চারদিকে এক শুভ্র জ্যোতির্ময় চক্র সৃষ্টি হলো। ওং হ্রিং ক্রিং কালিকায়ে নমঃ। হে দেবী, তোমার পবিত্র তেজে অপশক্তির বিনাশ হোক। তান্ত্রিক এবার তার আসন থেকে একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ তুলে আমার দিকে ছুঁড়ে মারল। সেই বিগ্রহ যেন মন্ত্রের শক্তিতে এক আগুন গোলক হয়ে আমার দিকে ধেয়ে এলো। আমি নিজেকে বাঁচাতে পাশ কাটানোর সুযোগই পেলাম না। কেবল আমার যোগ দণ্ড দিয়ে সেই আগুনের আঘাত রুখতে পারলাম। দণ্ড আর গোলকের সংঘর্ষে বিকট শব্দ হলো, আর বিগ্রহটি চূর্ণ হয়ে গেল। আমি আর দেরি করলাম না। বুঝলাম এই ভ্রষ্ট সাধককে আর সময় দেওয়া ঠিক হবে না। তার মন্ত্রের শক্তি বাড়ছিল। আমি আমার জীবনের সমস্ত সাধন শক্তি এক করে তাকে লক্ষ্য করে এক মারণ বাণ মন্ত্র উচ্চারণ করলাম। সেই মন্ত্রের শব্দ ছিল বজ্রের মতো গম্ভীর। হুং ফং ফট স্বাহা, অপশক্তির বিনাশ হোক। আমার মন্ত্রের সেই চূড়ান্ত আঘাত তান্ত্রিকের আসনের উপর গিয়ে পড়ল। সে তখনও চিৎকার করে তার শক্তিকে জাগাতে চাইছিল, কিন্তু আমার শুদ্ধ মন্ত্রের কাছে তার অপশক্তি টিকতে পারল না। তীব্র আলোর ঝলকানিতে সমস্ত মন্দির আলোকিত হয়ে উঠল, আর পর মুহূর্তেই সেই দুষ্ট তান্ত্রিক তার আসন থেকে ছিটকে পড়ল। তার শরীরে যেন আগুন ধরে গিয়েছিল। সে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে এক বিকট চিৎকারের সঙ্গে নিথর হয়ে গেল। ওই ছেলে দুটিকে নিয়ে আমি মন্দির থেকে দ্রুত বেরিয়ে এলাম, আর আমরা বেরিয়ে আসতেই মাটি কেঁপে উঠল। ভূমিকম্পের সৃষ্টি হলো। ওই মন্দির মাটির তীব্র কম্পনে ধসে গেল একেবারে। গ্রামে যখন পৌঁছলাম তখন অনেক রাত, কিন্তু গ্রামের মানুষেরা উত্তেজনা আর উদ্বেগে জেগেছিল। আমাকে ফিরে আসতে দেখে ওরা মশাল নিয়ে বেরিয়ে এলো। তারপর ওই দুটি ছেলে তাদের মায়ের কাছে ফিরে গেল। তাদের মা ছেলে দুটিকে নিজের বুকে জড়িয়ে ধরল। সে এক অপূর্ব দৃশ্য। ওই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না। মায়ের কাছে তার কোলের সন্তানদের ফিরিয়ে দিতে পেরে আমার এক আলাদাই আনন্দ হয়েছিল। বাহ, শেষটা কিন্তু বেশ ভালো লাগলো। চুপ করলেন ঠাকুর মশাই। চারি এসে আমাদের আরেক দফা চা দিয়ে গেল। চা শেষ করে উঠে পড়লাম। দিনটা বেশ কাটলো এই ভেবে বাড়ির পথে রওনা দিলাম।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।